হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পর্যায়ে পরিবেশ রসায়ন নিয়ে। সো এই অধ্যায়টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় যেমন একটা সিকিউ কোশ্চেন আসে, কারণ এই অধ্যায়ে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আবার বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, বোর্ড পরীক্ষাও এখান থেকে এমসিকিউ আসে, কারণ এখানে এমসিকিউ আসার মতো অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। সো আমি আশা করব এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। যদি তুমি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই অধ্যায়ে কোথায় কোথায় থেকে সৃজনশীল প্রশ্ন চলে আসতে পারে এবং কোথায় কোথায় অ্যাডমিশন টেস্টে কোন কোন এমসিকিউগুলো চলে আসতে পারে সেটা সম্পর্কে তুমি সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবা। তাহলে দেখো, প্রথমে দেখো যেটা নিয়ে আমরা শুরু করব সেটা কি, যেহেতু এটা মেনলি পরিবেশ রসায়ন, সো প্রথমে আমরা শুরু করব পরিবেশের কিছু উপাদান নিয়ে বা পরিবেশের কিছু ঘটনা নিয়ে আমরা শুরু করব। তাহলে প্রথমে যেটা সম্পর্কে আমরা জানবো যে আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে জানবো। তাহলে দেখো যে কোন স্থানে আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকগুলো কি কি, অর্থাৎ কোন স্থানে আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের হওয়ার কি কি কারণগুলো থাকতে পারে। তাহলে কি কি কারণ থাকতে পারে? এক নম্বরটা হলো বায়ু প্রবাহ, দুই নম্বরটা হলো আর্দ্রতা বা জলীয় বাষ্প, তিন নম্বরটা হলো কুয়াশা বা শিশির, চার নম্বরটা হলো মেঘ বৃষ্টিপাত। আবার দেখো, মেঘ বৃষ্টিপাত থেকে একটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা কি, যে মেঘ বৃষ্টিপাত কেন হয়। তাহলে যদি কোশ্চেনে চলে আসে মেঘ বৃষ্টিপাত কেন হয়, তাহলে কি উত্তর দিব? তাপমাত্রা ও বায়ুচাপের পার্থক্যের কারণে কি হয়, মেঘ বা বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরে যে নিয়ামকটা সেটা হলো তুষারপাত। সো এই তুষারপাত থেকে আবার কয়েকটা এমসিকিউ আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই কয়েকটা এমসিকিউ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য। কি কি পড়তে হবে? যে তুষারপাতে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকে, তাহলে এমসিকিউ চলে আসতে পারে তুষারপাতের তাপমাত্রা কত থাকে, তাহলে বলবো কি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তারপর করতে হবে তুষারের ঘনত্ব বৃষ্টির চেয়ে কম। তাহলে আমরা মনে রাখবো কি কোশ্চেনটি চলে আসতে পারে যে তুষারের ঘনত্ব বৃষ্টির চেয়ে কম না বেশি, তাহলে কি বলবো যে তুষারের ঘনত্ব বৃষ্টির চেয়ে কি হবে, অবশ্যই কম হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি, যে 1 ইউনিট বৃষ্টির পানি সমান সমান কত ইউনিট তুষারপাতের পানি। তাহলে মনে রাখবো যে 1 ইউনিট বৃষ্টির পানি সমান সমান 4 ইউনিট তুষারপাতের পানির কিন্তু সমান। তারপরে যে নিয়ামকটা সেটা হলো ঝড় ও জলোচ্ছ্বাস। তাহলে এই আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন করতে নরমালি এই 6টা নিয়ামক কিন্তু ভূমিকা রাখে। তারপরে দেখো আমরা যেটা করব, এই কয়েকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য, যে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা কত হ্রাস পায়। এটা অনেকবার আমাদের বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন টেস্টে অনেকবার চলে আসছে, কি যে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা কিন্তু 6 ডিগ্রি সেলসিয়াস কি পায়, হ্রাস পায়। এটা মনে রাখবো। তারপর মনে রাখবো যে হালকা কুয়াশাকে কি বলা হয়, তাহলে মনে রাখবো হালকা কুয়াশাকে বলা হয় মিস্ট। আর কখনো যদি প্রশ্ন আসে না ঘন কুয়াশাকে কি বলা হয়, তাহলে মনে রাখবো ঘন কুয়াশাকে বলা হয় কি, ফগ। তারপরে যেটা করতে হবে কুয়াশা, তো কুয়াশার একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলকে চলে আসতে পারে, যে কুয়াশা কাকে বলে। তাহলে কি লিখবো, যে জলীয় বাষ্প ও শিশিরের মাঝে অবস্থানরত বিন্দুকে কি বলা হয়, কুয়াশা বলা হয়। সো এই কয়েকটা ইনফরমেশন অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো, এখন আমরা জানবো কি সম্পর্কে, আমরা এখন ঘূর্ণিঝড় সম্পর্কে জানবো। সো ঘূর্ণিঝড় থেকে কি কি পড়তে হবে? প্রথমে যেটা পড়তে হবে, যে প্রথমে লাইনটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকের জন্য প্লাস এমসিকিউর জন্য, কি ঘূর্ণিঝড়ের নিম্নচাপ কেন্দ্রে বায়ুচাপ কত থাকে। তাহলে মনে রাখতে হবে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ কেন্দ্রে বায়ুচাপ কত থাকে, 30 মিলিমিটার এর নিচে, অথবা এটাকে যদি তুমি অ্যাটমসফিয়ারে নাও তাহলে কত হবে, 0.04 অ্যাটমসফিয়ার। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেকবার কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেনে চলে আসছে যে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ কেন্দ্রে বায়ুচাপ কত থাকে। তারপরে দেখো, তারপর যেটা করতে হবে যে নিরক্ষীয় রেখার উপর উত্তর দিকে 5 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ঘূর্ণিঝড় হয়। তাহলে কোশ্চেনটা চলে আসতে পারে যে নিরক্ষ রেখার উত্তর দিকে কত অক্ষাংশে ঘূর্ণিঝড় হয়। তাহলে মনে রাখবো কত, 5 থেকে 20 অক্ষাংশের মধ্যে কি হয়, ঘূর্ণিঝড় হয়। তারপরে যেটা আমাদের করতে হবে যে ক্রান্তীয় অঞ্চলে সাইক্লোন বা যেটাকে বলে ঘূর্ণিঝড়কে বিভিন্ন নামে অভিহিত করা হয়, অর্থাৎ বিভিন্ন দেশে এই ঘূর্ণিঝড় বা সাইক্লোনকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। সো এই নামগুলো জানতে হবে যে কোন দেশে কি নামে পরিচিত। যেমন ভারতে সেটা কি নামে পরিচিত, সাইক্লোন নামে পরিচিত। যদি চলে আসে যে এশিয়া বা জাপানে এটা কি নামে পরিচিত, তাহলে মনে হবে কি টাইফুন নামে পরিচিত। আবার অস্ট্রেলিয়া এটা কি নামে পরিচিত, উইলিস নামে পরিচিত। তারপর ফিলিপাইন এটা কি নামে পরিচিত,
বাগোইস নামে পরিচিত। আবার মেক্সিকোতে এটা কি নামে পরিচিত? হারিকেন নামে পরিচিত। সো এই নামগুলো অবশ্যই মনে রাখবে যে কোন দেশে সাইক্লোন বা ঘূর্ণিঝড়কে কি নামে অভিহিত করা হয়। তারপরে দেখো জলোচ্ছ্বাস বলতে কাকে বোঝায়? মেনলি তাহলে সুনামিকে কি বলা হয়? জলোচ্ছ্বাস। তো কোশ্চেন চলে আসতে পারে যে জলোচ্ছ্বাস মেনলি কাকে বোঝায়? তাহলে কাকে বোঝায়? সুনামিকে বোঝায়। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তারপরে দেখো যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা কি, যে সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা কত লাগে? এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাহলে মনে রাখবো যে সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা কত লাগে? 27 ডিগ্রি সেলসিয়াস। যদি এটা ফারেনহাইটে চাই তাহলে কত দেবো? 80 ফারেনহাইট কি লাগে। তো আরেকটা কোশ্চেন চলে আসতে পারে যে সাইক্লোন মেনলি কাকে বোঝায়? তাহলে সাইক্লোন দেখতে কিরকম এটাও চলে আসতে পারে। তাহলে বলবো সাইক্লোন কি সাপের কুণ্ডলীর মতো দেখতে, এটা আমাদের চলে আসতে পারে। তারপরে সর্বশেষ যেটা করতে হবে যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের নিয়ামকগুলো কি কি। সো এর আগে কিন্তু আমরা পড়ে আসছি কি আবহাওয়া জলোচ্ছ্বাসের নিয়ামক আমাদের 6টা পড়ে আসছি। এইবার এই যে ঘূর্ণিঝড় বা এই যে জলোচ্ছ্বাস এর নিয়ামকগুলো কি কি, অর্থাৎ এগুলা হওয়ার জন্য কি কি জিনিস আমাদের ভূমিকা রাখে। তাহলে কি কি? 1 নম্বর তাপমাত্রা ভূমিকা রাখে, 2 নম্বর চাপ, 3 নম্বর বায়ু ঘনত্ব এবং 4 নম্বর হলো সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস তৈরি করতে ভূমিকা রাখে। তো এরপরে আমরা পরিবেশ রসায়নের আরো যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো সম্পর্কে জানবো। তো এখন আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের গঠন ও উপাদান নিয়ে। তো বায়ুমণ্ডলের গঠন ও উপাদানের এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। তো অবশ্যই আমরা এমসিকিউ গুলো মনে রাখবো। প্লাস এই এমসিকিউ রিলেটেড টাইপের কোশ্চেন থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন চলে আসতে পারে। তাই অবশ্যই এই কয়েকটা ইনফরমেশন মাথায় খুব ভালোভাবে রেখে দিবা। তাহলে দেখো সর্বপ্রথম যেটা জানবো যে বায়ুমণ্ডল কত মিটার পর্যন্ত অর্থাৎ কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে মনে রাখবো বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। এবং তারপরে কি হয়ে যায়? তারপরে কিন্তু আর কি বায়ু মাধ্যম বা বায়ুমণ্ডল থাকে না। তাহলে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপর পর্যন্ত আমাদের কি থাকে? বায়ুমণ্ডল থাকে। আর বায়ুমণ্ডলে আরেকটাকে বলা হয় অ্যাটমসফিয়ার। তারপর যেটা করতে হবে এই বায়ুমণ্ডলের ভরটা কত, অর্থাৎ বায়ুমণ্ডলের ভর কত হবে? 5 × 10⁻18 কেজি, বা যদি এটা টনে আসে কত টন তাহলে লিখবো 5 × 10⁻15 টন। আবার কোশ্চেন এভাবেও আসতে পারে যে বায়ুমণ্ডলের ভর পৃথিবীর ভরের কত ভাগ। তাহলে কি বলবো? বায়ুমণ্ডলের ভর পৃথিবীর ভরের 1/10 ভাগ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগকে বায়ুমণ্ডলের ভর। তারপর যেটা করতে হবে যে বায়ুমণ্ডলের চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ কত? সেটা কত? 14.7 পাউন্ড বা 1.033 কেজি। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে বায়ুমণ্ডলের চাপ কত। কিন্তু কোশ্চেনটা যদি একটু ঘুরে আসে যে সমুদ্র সমতলে বায়ুমণ্ডলের চাপ কত, সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। আবার বলতেছি যদি শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ আসে তাহলে আলাদা হবে, কিন্তু যদি আসে না শুধুমাত্র সমুদ্র সমতলে বায়ুর চাপ কত তাহলে বলবো কত? 760 মিলি পারদ-চাপ, বা যদি বলে অ্যাটমসফিয়ারে কত তাহলে বলবো 1 অ্যাটমসফিয়ার। কিন্তু কোশ্চেনটা যদি আরেকটু ঘুরে আসে যে 15 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ কত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ কত, তাহলে সেটা কত হবে? 100 মিলিমিটার পারদ-চাপ। আবার কোশ্চেনটা যদি এরকম আসে যে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ কত, তাহলে সেটা কত বলবো? 3 × 10⁻⁷ অ্যাটমসফিয়ার। তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, এটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা যে ভূপৃষ্ঠ হতে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় কতটুকু, সেটা কতটুকু? 6.5 ডিগ্রি সেলসিয়াস। আবার কোন কোন বই দেওয়া আছে 6 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা দুইটা ইনফরমেশন মনে রাখবে, এমসিকিউতে যেটা আসবে সেটা দাগাই দিবা। তারপরে দেখো যে আমাদের পড়তে হবে বায়ুমণ্ডলের সংযুক্তি, অর্থাৎ বায়ুমণ্ডলে কি কি উপাদান আছে। এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, কারণ বোর্ড পরীক্ষা প্লাস অনেকগুলো অ্যাডমিশন টেস্টে এখান থেকে এমসিকিউ প্রায় সময় চলে আসে। তাহলে মনে রাখো বায়ুমণ্ডলে কি কি থাকে? বায়ুমণ্ডলে থাকে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন কতটুকু থাকে? নাইট্রোজেন থাকে 78.09%। তারপরে কি থাকে? অক্সিজেন। অক্সিজেন কতটুকু থাকে? 20.71%। তারপর আর্গন থাকে। আর্গন কতটুকু থাকে? 0.8%। তারপর কি থাকে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কতটুকু থাকে? 0.03%। এই কয়েকটা অবশ্যই মনে রাখবো পরীক্ষার জন্য। তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের কোশ্চেন চলে আসতে পারে যে অ্যারোসোল কাকে বলে, তাই না? বা অ্যারোসোল কি কি দ্বারা গঠিত। তাহলে কি বলবো? যে গ্যাস, তারপর কি জলীয় বাষ্প, তারপর জৈব কণা এবং অজৈব কণার মিশ্রণকে কি বলা হবে? অ্যারোসোল
বলা হবে। সো এটা বোর্ড পরীক্ষায় কোন নম্বরে চলে আসতে পারে বা এমসিকিউ তো আসতে পারে যে অ্যারোসলে কি কি উপাদান দ্বারা গঠিত, তাহলে কি কি গ্যাস, জলীয় বাষ্প, জৈব কণা এবং অজৈব কণা দ্বারা গঠিত। এরপরে দেখো আমরা পূর্ব মেনলি বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে। সো এখানে আমরা বায়ুমণ্ডলের ইনফরমেশনগুলো জানলাম, এখন আমরা বায়ুমণ্ডলের যে স্তর আছে সেই স্তর সম্পর্কে জানবো। তাহলে দেখো প্রথমবার আমরা শিখবো যে গ্যাসীয় উপাদানের সংযুতির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর কয় প্রকার? দুই প্রকার। তাহলে কি কি? এক নাম্বার হলো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, দুই নাম্বারটা হলো বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। তো প্রথমে আমরা সমমণ্ডল সম্পর্কে একটু জানবো। তো সমমণ্ডল থেকে কি কি পড়তে হবে? প্রথমে পড়তে হবে এই যে সমমণ্ডল এর পরিসর কত, অর্থাৎ সমমণ্ডলের পরিসর কত হবে? 85 কিলোমিটার। কোথায় থেকে? ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কার হবে? সমমণ্ডলের পরিসর হবে। সো এটা আমাদের এমসিকিউ কিন্তু আসতে পারে। এমসিকিউর জন্য অবশ্যই এটা খুব ভালোভাবে মনে রাখবো যে সমমণ্ডল বা হোমোস্ফিয়ারের পরিসর কত, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত? 85 কিলোমিটার। তারপর যেটা করতে হবে যে হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের কয়টা অংশ? কয়টা অংশ? তিনটা অংশ। এই তিনটা অংশ কি কি সেটা জানতে হবে। তাহলে প্রথমে যেটা অংশ সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় নাম্বারটিকে বলা হয় স্ট্রেটোস্ফিয়ার, তৃতীয় নাম্বারটিকে বলা হয় মেসোস্ফিয়ার। তাহলে অবশ্যই মনে রাখবো হেমোস্ফিয়ার যে তিনটা অংশ, তিনটা অংশের নাম কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর যেটা করতে হবে যে সমমণ্ডলের মুখ্য উপাদানগুলো কোনগুলা এবং সমমণ্ডলের গৌণ উপাদানগুলো কোনগুলা। সো আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে সমমণ্ডলের মুখ্য উপাদানগুলো কি কি। তাহলে সমমণ্ডলের মুখ্য উপাদান কি কি? একটা হলো নাইট্রোজেন, একটা হলো অক্সিজেন। সো এই নাইট্রোজেনের পরিমাণ কত সেটা মনে রাখতে হবে এবং অক্সিজেনের পরিমাণ কত সেটা মনে রাখতে হবে। তাহলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.09% এবং অক্সিজেনের পরিমাণ কত? 20.94%। তাহলে দেখো এইখানে কিন্তু আমি একটু আগে পড়ে আসলাম কি যে অক্সিজেনের পরিমাণ কত পড়ে আসলাম? 20.71%, বাট এখানে দেওয়া আছে কিন্তু 20.94%। সো দুইটা রাইটের বইয়ে যেহেতু দুইটা ইনফরমেশন আছে তাই আমি দুই জায়গায় দুইটা ইনফরমেশন তুলে দিচ্ছি। তোমরা এই দুইটা ইনফরমেশনই মনে রাখবা, এমসিকিউতে যেই অপশনটা থাকবে সেটাই তুমি দাগাই দিবা। তাহলে দেখো তাহলে গৌণ উপাদান হিসেবে কি কি থাকে? গৌণ উপাদান হিসেবে থাকে পানি, আর্গন এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এই গৌণ উপাদান হিসেবে পানি কতটুকু থাকে সেটা মনে রাখতে হবে। তাহলে পানি কতটুকু থাকে? 1 থেকে 4%। তার মধ্যে আর্গন কতটুকু থাকে? 0.93%। ঠিক আছে। তারপর দেখো তাহলে এখানে দেখো এখানে কিন্তু বললাম 0.93%, বাট একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি কত? আর্গন থাকে কত? 0.8%। তাহলে এখানে কিন্তু দুইটা ইনফরমেশন, দুইটা বইয়ে যেহেতু আমি পেয়েছি তাহলে দুইটা ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। সো এমসিকিউতে দেখবা অপশনে যেটা থাকবে সেটা উল্লেখ করে দিবা, আর জ্ঞানমূলক যদি চলে আসে তাহলে দুইটার ভিতর যে কোনো একটা দিবা, সেটাই রাইট হয়ে যাবে। তারপর করতে হবে কি যে আমাদের কার্বন ডাই অক্সাইড কত থাকে? কত থাকে? 0.03%। তারপরে এখন আমরা এই যে গ্যাসীয় উপাদানের সংযোগের ভিত্তিতে দুই প্রকার ভাগ করা হয়েছে, একটা বললো কি সমমণ্ডল আর একটা বলে কি বিষমমণ্ডল। সো বিষমমণ্ডলকে বলা হবে কি? হেটেরোস্ফিয়ার। সো এমসিকিউ এভাবেও চলে আসতে পারে যে বিষমমণ্ডলের অপর নাম কি? তাহলে কি বলবো? হেটেরোস্ফিয়ার। সো এখান থেকে কি কি করতে হবে? তাহলে এখানে যেটা প্রথমে করতে হবে এর পরিসরটা কত, অর্থাৎ এটা কতটুকু পর্যন্ত বিস্তৃত। তাহলে মনে রাখতে হবে যে এটা হলো 85 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। তাহলে কি বললাম যে প্রথমে হলো সমমণ্ডল হলো ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার পর্যন্ত, আর বিষমমণ্ডল 85 কিলোমিটার থেকে কত? 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতকে বিষমমণ্ডল। তারপর করতে হবে যে এই যে বিষমমণ্ডল, এই বিষমমণ্ডল আবার কয় প্রকার? সো এই বিষমমণ্ডল কিন্তু কয় প্রকার? দুই প্রকার। সো দুই প্রকার কি কি সেটা করতে হবে। তাহলে প্রথমে হলো কি? থার্মোস্ফিয়ার, দুই নাম্বারটা কি? এক্সোস্ফিয়ার। ঠিক আছে, সেটা কিন্তু মনে রাখবো। এর আগে কিন্তু আমাদের সমমণ্ডল ছিল কিন্তু 3 প্রকার, বাট বিষমমণ্ডল কিন্তু কয় প্রকার? 2 প্রকার। তো দুইটি অংশে বিভক্ত। সো দুইটি অংশ আমরা জেনে রাখবো। তারপর যেটা করতে হবে এই যে বিষমমণ্ডলের আবার কয়টি স্তর? 4টি স্তর। সেই 4টি স্তর অবশ্যই মনে রাখতে হবে এবং 4টি স্তরের যে পরিসরটা সেটা মনে রাখতে হবে। তাহলে কিভাবে ভাগ করবো? 85 থেকে এই যে 10,000 কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত কি বিষমমণ্ডল, সেই 10,000 পর্যন্ত 85 থেকে 10,000 পর্যন্তকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। সো এই 4 ভাগে কোনটাতে কত অংশ করে আছে সেটা অবশ্যই জানা লাগবে। তাহলে প্রথমে যে স্তরটা থাকে সেটা থাকে নাইট্রোজেন স্তর। নাইট্রোজেন স্তর কত থেকে কত কিলোমিটার পর্যন্ত এটা মনে রাখতে হবে যে 85 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে যেটা থাকে সেটা হলো অক্সিজেন স্তর। তাহলে অক্সিজেন স্তর কত? এই 200 থেকে আবার কত? 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তার উপরে কে থাকে? সেটা হলো হিলিয়াম স্তর। হিলিয়াম স্তর আবার কত? 1100 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং সবার উপরে যে স্তর সেটা কিসের স্তর থাকে? হাইড্রোজেন স্তর। সেটা কত?
3500 থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে কোশ্চেনটা এভাবে আসতে পারে যে বিশ্বমণ্ডলের সবচেয়ে উপরে কোন বায়ু স্তর থাকে? তাহলে কে থাকে? হাইড্রোজেন থাকে। কোশ্চেনটা এভাবে আসতে পারে যে সবচেয়ে উপরে কোন গ্যাসের স্তর আছে? তাহলে কোন গ্যাসের স্তর আছে? হাইড্রোজেন গ্যাসের স্তর আছে। সো এভাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই যে এই কয়েকটা ইনফরমেশন আমরা মনে রাখবো। সো এরপরে আমরা যে আরো যে বায়ুমণ্ডলের স্তরকে কিন্তু আরো কয়েক ভাগে ভাগ করা যায়, সেই কয়েক ভাবে যে ভাগ করা যায় সেটা সম্পর্কে এখন আমরা জানবো। সো এখন আমরা বায়ুমণ্ডলের স্তরকে আবার বায়ুমণ্ডলের চাপ এবং তাপমাত্রার পরিবর্তন অনুসারে 4টা স্তরে ভাগ করা যায়। সেই 4টা স্তরে কি কি সেটা আমাদের জানতে হবে। সো প্রথম যেটা সেটাকে বলা হয় কি ট্রোপোস্ফিয়ার, বা ওটাকে বলা হয় ট্রোপোমণ্ডল, বা ওটাকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। সো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সেটা কি আমাদের কোশ্চেন এভাবে চলে আসতে পারে যে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? তাহলে কোন স্তরকে? ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডলকে। এখন কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে কেন ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? কারণ এই বায়ু স্তরে মেনলি বিভিন্ন ধরনের ঝড় বৃষ্টি সকল ধরনের ঘটনা ঘটে, এর জন্য মিলে এটাকে বলা হয় কি ক্ষুদ্রমণ্ডল। এখান থেকে প্রথমে যেটা করতে হবে যে এর পরিসরটা কত, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার যে স্তরটা আছে বায়ু ভূপৃষ্ঠ থেকে তার পরিসর কত? পরিসর কত? যে ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত কি বিস্তৃতকে ট্রোপোস্ফিয়ার। তাহলে ভূমি থেকে উপর দিকে 15 কিলোমিটার মতো কে থাকে? ক্ষুদ্রমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার থাকে। তারপর দেবে তাপমাত্রা, অর্থাৎ এই যে 12 কিলোমিটারের তাপমাত্রাটা কত? এটা আমাদের প্রায় সময় এমসিকিউ চলে আসতে হবে -55 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এমসিকিউ এভাবে চলে আসতে পারে ট্রোপোস্ফিয়ারের 12 কিলোমিটারের তাপমাত্রা কত? তাহলে কত বলবো? -55 ডিগ্রি সেলসিয়াস। তারপর প্রশ্ন আসতে পারে ট্রোপোস্ফিয়ারের চাপ কত? তাহলে চাপ কত থেকে কত থাকে? 760 মিলিমিটার পারদচাপ থেকে আমাদের কত থাকে? 1000 মিলিমিটার পারদচাপ পর্যন্ত থাকতে পারে। তারপর যেটা করতে হবে যে এখানে কি কি ঘটে বললাম যে এটাকে কেন ক্ষুদ্রমণ্ডল বলে? কারণ এখানেই মেঘ হয়, এখান থেকে বৃষ্টি শুরুপাত হয়, এখানে ঝড় হয়, এখানে কুয়াশা হয়, এখানে তুষারপাত হয়, এখানে বায়ু প্রবাহ হয়। যেহেতু এই ঘটনাগুলো অবিরাম চলতে থাকে এই স্তরে, তাই এটাকে বলা হবে কি ক্ষুদ্রমণ্ডল। তারপর করতে হবে যে আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করে। তাহলে কে তাহলে আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করে? ট্রোপোস্ফিয়ার। তাহলে কোশ্চেনটা এইভাবে চলে আসতে পারে যে আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ কে করে? তাহলে কি বলবো? যে ট্রোপোস্ফিয়ার কি করে? আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করে। তারপর যেটা করতে হবে যে সব বিমান এখানে চলাচল করে। তো কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে কোন স্তরে সকল ধরনের বিমান চলাচল করে? তাহলে আমরা বলবো কি ট্রোপোস্ফিয়ারের সকল বিমান কিন্তু চলাচল করতে পারে। তারপর করতে হবে যে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা ঘনত্ব কমে। কোশ্চেনটা এইভাবে চলে আসতে পারে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বা ঘনত্ব কমে না বাড়ে? তাহলে কি মনে রাখবো? এখানে অবশ্যই কি হয়? কমতে থাকে। এখন 2 নাম্বার যে স্তরটা সেটা করতে হবে কি? সেটাকে বলা হয় স্ট্রাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। তাহলে কোশ্চেনটা এইভাবে চলে আসতে পারে এমসিকিউতে বা অ্যাডমিশন টেস্টে যে কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? তাহলে কি বলবো? স্ট্রাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। তাহলে এখান থেকে প্রথমে যেটা করতে হবে এর পরিসরটা কত? তাহলে দেখো যে আমাদের ট্রোপোস্ফিয়ার ছিল ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত, তারপরে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা থাকবে সেটাকে কি বলা হবে? শান্তমণ্ডল বলা হবে। তারপর তাপমাত্রা করতে হবে। তাহলে কোশ্চেনে যদি এইভাবে আসে যে শান্তমণ্ডলের 50 কিলোমিটারে তাপমাত্রা কত থাকে? তাহলে কত বলবো? 2 ডিগ্রি সেলসিয়াস। তারপর তাহলে শান্তমণ্ডলের চাপ কি থাকে? কমতে থাকে। তাহলে কোশ্চেনটা এভাবে চলে আসছে শান্তমণ্ডলের চাপ কি হয়? বৃদ্ধি পায় না কমে? তাহলে কি বলবো? সেখানে কিন্তু কমে। তারপর যেটা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে অক্সিজেন থেকে ইউভি রশ্মি শোষণকারী ছাতা যে ওজোন স্তর সৃষ্টি হয়। আমরা জানি কিন্তু ওজোন স্তর পৃথিবীকে কিন্তু ঘিরে আছে, অর্থাৎ ওজোন স্তরের কারণে কিন্তু কি হয়? এই যে ক্ষতিকর ইউভি রশ্মি আমাদের শরীরে পড়ে না। সো এই ঘটনাটা কোন স্তরে ঘটে? তাহলে মনে রাখবো কোন স্তরে? এই যে শান্তমণ্ডল সেখানে কি হয়? ওজোন স্তর সৃষ্টি হয় এবং আমাদের পৃথিবীটাকে সুরক্ষা করে রাখে। তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আমাদের অ্যাডমিশন টেস্টে চলে আসছে যে জেট বিমান কোথায় চলাচল করে? তাহলে মনে রাখবো যে সব বিমান কিন্তু চলাচল করে ট্রপোমণ্ডলে, বাট শুধুমাত্র এই জেট বিমান কিন্তু চলাচল কোথায়? শান্তমণ্ডলে চলাচল করে। তারপর যে 3 নাম্বার সেটা করতে হবে সেটাকে বলে মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। তাহলে মেসোমণ্ডল সম্পর্কে কি জানতে হবে? তাহলে দেখো প্রথমে কিন্তু ছিল ভূমি থেকে 15 কিলোমিটার, তারপর 15 কিলোমিটার থেকে আবার 50 কিলোমিটার, তারপর 50 কিলোমিটার থেকে আবার 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কে? মেসোস্ফিয়ার।
এখান থেকে আমরা কি পড়তে হবে, তাপমাত্রা পড়তে হবে। এমসিকিউ ভাবে চলে আসতে পারে মেসোমন্ডলের 85 কিলোমিটারে তাপমাত্রা কত থাকে, তাহলে বলবো কত থাকে, -93°C। তারপরে এখানে কি মনে রাখতে হবে, এখানেও কিন্তু কি হয়, চাপ কমে। তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, যে মেসোস্ফিয়ারে পারমাণবিক অক্সিজেন থাকে। তাহলে কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে, কোন মণ্ডলে পারমাণবিক অক্সিজেন থাকে, তাহলে কি বলবো, মেসোস্ফিয়ারে থাকে। তারপর কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে উল্কাপিণ্ড কোথায় ধ্বংস হয় বা কোন স্তরে ধ্বংস হয়, তাহলে কি বলবো, মেসোমণ্ডলে উল্কাপিণ্ড ধ্বংস হয়। তারপর 4 নাম্বার যেটা আমাদের করতে হবে সেটা হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। সো এখান থেকে কি পড়তে হবে, তাহলে দেখো এই যে আমাদের জানি মেসোস্ফিয়ার কত থেকে 50 থেকে 85 কিলোমিটার, তাহলে 85 কিলোমিটার থেকে আরো উপরে অর্থাৎ 85 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত কে বিস্তৃত থাকে, থার্মোস্ফিয়ার বিস্তৃত থাকে। এখান থেকে কি পড়তে হবে, তাপমাত্রা পড়তে হবে। আর এই 500 কিলোমিটারে আমাদের কি আসতে পারে, এখানে তাপমাত্রা কত থাকে, তাহলে কত বলবো, প্রায় 1200°C তাপমাত্রা থাকে। তাহলে চাপ কি হয়, এখানেও কিন্তু চাপ কমে। তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি, আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই দুইটা যে ধনাত্মক আয়ন পরমাণু অণুর মিশ্রণ কোথায় থাকে। তাহলে এমসিকিউ এভাবে চলে আসতে পারে, ধনাত্মক আয়ন হিসাবে কি কি থাকতে পারে, যেমন নাইট্রোজেন প্লাস, অক্সিজেন প্লাস, হাইড্রোজেন প্লাস, হিলিয়াম প্লাস। এই ধনাত্মক আয়নগুলো কোথায় থাকে, তাহলে বলবো কোন স্তরে থাকে, তাহলে কি বলবো, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে থাকে। তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আয়নমণ্ডলে বা আয়নোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। তাহলে এমসিকিউটা কিভাবে আসতে পারে, যে বেতার তরঙ্গ বাধা পেয়ে কোন স্তর থেকে ফিরে আসে, তাহলে কি বলবো, আমাদের থার্মোস্ফিয়ার থেকে কিন্তু ফিরে আসে। তারপরে সর্বশেষ একটা আমাদের স্তর সম্পর্কে জানতে হবে, সেটা কি, বলে এক্সোমন্ডল বা এক্সোস্ফিয়ার। এটার পরিসর কত, মেনলি এটা হলো 320 কিলোমিটার থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখান থেকে এমসিকিউ আসতে পারে। তার মনে রাখতে হবে তাপমাত্রা কত, সেটা তাপমাত্রা 1200°C নিচে। এবং গুরুত্বপূর্ণ যেটা, যে এখানে কি থাকে, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস বেশি থাকে। তাহলে কোশ্চেনটা চলে আসতে পারে, এক্সোমন্ডলে কোন গ্যাস বেশি থাকে, তাহলে কি বলবো, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকে। তারপর যেটা করতে হবে, যে এক্সোস্ফিয়ারের উপরে চৌম্বক স্ফিয়ার থাকে, অর্থাৎ এক্সোস্ফিয়ারের উপরে আর কি থাকে, আমাদের কি থাকে, ম্যাগনেটিক থাকে বা চৌম্বক স্তর থাকে। তাহলে এই কয়েকটা ইনফরমেশন অবশ্যই অবশ্যই আমাদের ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা বজ্রপাতের সময় নাইট্রোজেন চক্র সম্পর্কে জানবো। নাইট্রোজেন চক্র বলতে কি বোঝায়, যে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন মাটিতে আসে, আবার মাটি থেকে সেটা আবার কোথায় যায়, বায়ুমণ্ডলে যায়। তাহলে এই যে চক্র, এটাকে বলা হবে নাইট্রোজেন চক্র। তো এই চক্রটা সম্পর্কে আমাদের জানা লাগবে, কারণ বইয়ে আমাদের এই বজ্রপাতের সময় নাইট্রোজেন চক্র সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পরীক্ষায় কিন্তু এটা থেকে কোশ্চেন চলে আসতে পারে। তাহলে দেখো যে বজ্রপাতের সময় কি ঘটে, প্রথমে আমাদের বায়ুতে কি থাকে, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের সাথে কি হয়, বায়ুতে থাকে অক্সিজেন। এই দুটো বিক্রিয়া করে কিভাবে, বিদ্যুৎ খরণ। অর্থাৎ এই যে বজ্রপাত হলো তার সাথে উপস্থিতিতে এবং তাপমাত্রা থাকে 3000°C। ফলে কি ঘটে, এই বজ্রপাতের সময় উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড। পরবর্তীতে এই নাইট্রিক অক্সাইডের সাথে বায়ুতে অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং তখন আবার তাপমাত্রা কত লাগে, 50°C। উৎপাদন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরবর্তীতে সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং যখন বৃষ্টির পানি থাকে, সেই বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে তৈরি করে নাইট্রিক অ্যাসিড। পরে সেই নাইট্রিক অ্যাসিড আবার কি হয়, বৃষ্টির পানির সাথে কি হয়, মাটিতে চলে আসে। সো মাটিতে সেই নাইট্রিক অ্যাসিড আবার কি করে, চুনা পাথরের সাথে মিশে যায়। সো চুনা পাথরের সাথে মিশে যায় কি তৈরি করে, নাইট্রিক লবণ তৈরি করে এবং উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। পরবর্তীতে এই নাইট্রিক লবণ কোথায় আসতেছে, তাহলে মাটিতে। সো সেই মাটি থেকে উদ্ভিদ তার মূল দিয়ে নাইট্রিক লবণ কি করে, শোষণ করে। ফলে সেই উদ্ভিদে সেটা জমা হয়। পরবর্তীতে সেই উদ্ভিদের ফুল ফল পাতা কে খায়, প্রাণী খায়। সেই প্রাণী আবার কি হয়, মৃত্যু হয়। সো প্রাণীর মৃত্যুর ফলে প্রাণীর শরীর থেকে আবার কি বের হয়, নাইট্রোজেন গ্যাস বের হয়। সেই নাইট্রোজেন গ্যাস আবার কি হয়, আবার বায়ুতে চলে যায়। এভাবে কি করতেছে, দেখো নাইট্রোজেন গ্যাস থেকে আবার আমরা কোথায় চলে আসতেছি, নাইট্রোজেন গ্যাসে চলে আসতেছি। যেহেতু বায়ু থেকে সেটা কোথায় আসতেছে, মাটিতে, আবার মাটি থেকে সেটা আবার কোথায় চলে যাচ্ছে, বায়ুতে। এই যে চক্র, সেটাকে কি বলা হবে, নাইট্রোজেন চক্র। সো এই নাইট্রোজেন চক্রটা কিভাবে করতেছে, এটা আমরা একটু মনে রাখবো, কারণ বোর্ড পরীক্ষায় 6 নম্বরে এইটা থেকে কিন্তু চলে আসতে পারে।
তারপরে দেখো এখন আমরা জানবো যেটা সম্পর্কে, সেটা হলো যে মিঠা পানির উৎস ও গুরুত্ব সম্পর্কে জানবো। সো এখান থেকে দুটো ইনফরমেশন জানবো। একটা ইনফরমেশন জানবো যে সামুদ্রিক লবণাক্ত পানিতে মিঠা কত থাকে। তাহলে সামুদ্রিক লবণাক্ত পানি কত পার্সেন্ট থাকে? 97.3%। তারপর বলতে হবে মিঠা পানি বা সফট ওয়াটার কত থাকে? 2.7%। তারপরে চলে আসলাম কোথায়? তারপর যেটা সম্পর্কে জানতে হবে যে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড গুলা সম্পর্কে জানতে হবে। সো বিশুদ্ধতার মানদণ্ড মেইনলি 6টা ভাবে আইডেন্টিফাই করা হয়। একটা হলো পানির পিএইচ, দ্বিতীয় নাম্বার হলো পানির ক্ষরতা, তৃতীয় নাম্বার হলো ডিও, 4 নাম্বার হলো বিওডি, 5 নাম্বার হলো সিওডি এবং 6 নাম্বারটা হলো টিডিএস। সো এগুলা কি জিনিস একটু পরে আমরা বিস্তারিত জানতেছি। তাহলে প্রথমে আমরা এখন জানবো যে পানির পিএইচ সম্পর্কে জানবো। সো পানির পিএইচ থেকে কি মনে রাখতে হবে? যে বিশুদ্ধ পানির পিএইচ কত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, আমাদের পরীক্ষা চলে আসতে হবে। তাহলে মনে রাখবো কি বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। তারপর মনে রাখতে হবে যে 25 ডিগ্রি সেলসিয়াসে পানির পিএইচ এর সীমা কত। তাহলে কত বলবো? 6.5 থেকে 8.5 পর্যন্ত। তাহলে কোশ্চেনে যদি আসে শুধুমাত্র বিশুদ্ধ পানির পিএইচ কত, তাহলে কত বলবো? 7। কিন্তু যদি বলে না 25 ডিগ্রি সেলসিয়াসে পানির পিএইচ এর সীমা কত, তাহলে কত বলবো? 6.5 থেকে 8.5 পর্যন্ত। তারপরে যেটা বলবো যে জলজ পানির পিএইচ কত, তাহলে সেটা কত মনে রাখবো? 7 থেকে 7.5%। সো এই তিনটে এমসিকিউ আমরা খুবই ভালোভাবে মনে রাখবো, কারণ এটা বোর্ড পরীক্ষায় প্লাস অ্যাডমিশন টেস্টেও কিন্তু চলে আসতে পারে। আবার বোর্ড পরীক্ষায় এখান থেকে কিন্তু আমাদের জ্ঞানমূলকও চলে আসতে পারে। তারপরে যেটা সম্পর্কে পড়বো সেটা হলো পানির ডিও। সো কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে ডিওর পূর্ণরূপ লেখো। তাহলে কি লিখবো? যে ডিওর পূর্ণরূপ হলো ডিসলভড অক্সিজেন। তাহলে এখন কোশ্চেনে চলে আসতে পারে যে ডিও কাকে বলে। তাহলে ডিও কাকে বলে? নোংরা পানির অক্সিজেনের সম্পৃক্ত রূপে ও ওই পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে কি বলা হয়? ওই প্রাণীর কি বলা হয়? ডিও বলা হয়। তাহলে ডিওর সংজ্ঞাটা মনে রাখবো এবং মনে রাখবো যে সারফেস ওয়াটারের ডিওর মানটা কত। তাহলে মনে রাখবো সারফেস ওয়াটারের ডিওর মান কত? 5 থেকে 6 মিলিগ্রাম পার লিটার। তো এটা আমরা মনে রাখবো। তারপরে দেখো আরেকটা কথা মনে রাখবো যে ডিও থেকে যে 15 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনের সম্পৃক্ত পানিতে ডিও এর পরিমাণ থাকে 10 মিলিগ্রাম পার লিটার। সো এটা একটু মনে রাখবো। তারপর আমরা চলে আসলাম কোথায়? তারপর চলে আসলাম আমরা পানির বিওডি। সো পানির বিওডি কি? তাহলে কোশ্চেনটা প্রথম যে আমাদের এমসিকিউ চলে আসতে পারে বিওডি এর পূর্ণরূপ লেখো। তাহলে কি লিখবো? বিওডি এর পূর্ণরূপ হবে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে জ্ঞানগুলোকে যে বিওডি কাকে বলে বা বিওডি এর সংজ্ঞা লিখো বা বিওডি কি। তার বিওডি সংজ্ঞাটা মনে রাখবো এবং বিওডি থেকে এমসিকিউ এর জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ এই শকটা অবশ্যই মনে রাখবো। তাহলে শকটা কি? যে প্রথমে আমরা মনে রাখতে হবে যে বিওডি এর মান যদি 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে সেটাকে বলা হবে খুবই ভালো পানি। আবার বিওডির মান যদি 3 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে সেটাকে বলা হবে মোটামুটি ভালো পানি। আবার বিওডির মানটা যদি হয় 6 মিলিগ্রাম পার লিটার তাহলে সেটা WHO এর অনুমোদিত দূষণ মাত্রা, অর্থাৎ এখান থেকে কি হবে? পানিটা কি হবে? দূষণ হবে। তারপরে বিওডির মান যদি হয় 10 মিলিগ্রাম পার লিটার তাহলে সেটাকে বলা হবে দূষণ মাত্রা খারাপ, অর্থাৎ পানিটা কি হবে? খারাপ পানি হবে। আবার বিওডির মান কি হয়? যদি 20 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে দূষণ মাত্রা খুবই খারাপ, অর্থাৎ সেই পানিটা কিন্তু খুবই খারাপ হবে। তাহলে এই বিওডি দ্বারা আমরা কি করতে পারতেছি? পানিটা ভালো না খারাপ সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। তারপরে দেখো যেটা সম্পর্কে জানবো সেটা হলো পানির সিওডি। তাহলে প্রথম আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে সিওডি এর পূর্ণরূপ কি। তাহলে কি মনে রাখবো? সিওডি এর পূর্ণরূপ হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে আমরা প্রথমেই মনে রাখবো কি এর পূর্ণরূপটা এবং আমাদের সংজ্ঞাটা চলে আসতে পারে। তাহলে যদি কোশ্চেনে চলে আসে সিওডি এর সংজ্ঞা লিখো বা সিওডি কাকে বলে, অবশ্যই আমরা সিওডি এর সংজ্ঞাটা মনে রাখবো এবং মনে রাখবো সিওডি মেইনলি জৈব এবং অজৈব বস্তু কণা নিয়ে কাজ করে। তারপরে যেটা বলবো যে পানির টিডিএস সম্পর্কে। তাহলে প্রথম আমাদের এমসিকিউ চলে আসতে পারে টিডিএস এর পূর্ণরূপ কি। তাহলে কি বলবো? টোটাল ডিসলভেড সলিডস। তাহলে এই আমাদের পূর্ণরূপটা মনে রাখবো এবং আরো কিছু ইনফরমেশন মনে রাখবো যে কি টিডি থেকে মনে রাখবো জৈব অজৈব কর্ডেট কণা, ছোট আণবিক ও ছোট আয়নিক পদার্থ দ্বারা কে মেইনলি তৈরি হয়? টিডিএস। এগুলা নিয়ে কিন্তু কাজ করে। তারপরে মনে রাখতে হবে যে টিডিএস এর রাসায়নিক উপাদানগুলো কি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। তাহলে মনে রাখবো কি ক্যালসিয়াম 2+, কে পটাশিয়াম প্লাস,
তারপর সোডিয়াম প্লাস ফসফেট মূলক সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমরা এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবো, কারণ এই ইনফরমেশন থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ প্লাস জ্ঞানমূলক এবং অ্যাডমিশন টেস্টে কিন্তু আমাদের এমসিকিউ চলে আসতে পারে। তো এখন আমরা পড়বো পানির ক্ষরতা নিয়ে। তাহলে পানির ক্ষরতা কয় প্রকার? তো পানির ক্ষরতা কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হলো স্থায়ী ক্ষরতা আর একটা হলো অস্থায়ী ক্ষরতা। তো এখান থেকে কি পড়তে হবে যে স্থায়ী ক্ষরতার সংজ্ঞাটা পড়তে হবে এবং অস্থায়ী ক্ষরতার সংজ্ঞাটা অবশ্যই পড়তে হবে। তাহলে দেখো স্থায়ী ক্ষরতা কাকে বলে? ক্যালসিয়াম 2+ আয়রন 2+ ম্যাগনেসিয়াম 2+ আয়রনের ক্লোরাইড ও সালফেট পানিতে উপস্থিত থাকলে তাকে হবে স্থায়ী ক্ষরতা বলা হবে। আবার তার প্রশ্ন চলে আসে অস্থায়ী ক্ষরতা কাকে বলে? তাহলে কাকে বলবে? ক্যালসিয়াম 2+ আয়রন 2+ ম্যাগনেসিয়াম 2+ আয়রনের কি বাইকার্বনেট, এর আগেরটা কি ছিল ক্লোরাইড আর সালফেট, বাট এটা কি হবে বাইকার্বনেট, যদি থাকে পানিতে উপস্থিত থাকে তাহলে সেটাকে কি বলা হবে অস্থায়ী ক্ষরতা। তাহলে এই দুটো সংজ্ঞা অবশ্যই আমরা বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলকের জন্য মনে রাখবো। তারপরে যেটা বলবো সেটা কি আমাদের জ্ঞানমূলকে প্রায় সময় চলে আসে পানির চরম অস্বাস্থ্যকর দূষণকে কি বলে। তাহলে কি বলবো? পানির চরম অস্বাস্থ্যকর দূষণকে বলা হয় ইউট্রোফিকেশন। তাহলে আমাদের যদি চলে আসে ইউট্রোফিকেশন কাকে বলে, তাহলে বলবো কি পানির চরম অস্বাস্থ্যকর দূষণকে কি বলা হবে ইউট্রোফিকেশন বলা হবে। তারপর যেটা আমরা বলবো সেটা হলো আর্সেনিক সম্পর্কে। আমাদের বইয়ে আর্সেনিক নিয়ে কিন্তু অনেক কিছু আলোচনা করা হয়েছে, তো সেখান থেকে যেই কোর জিনিস তোমার অবশ্যই জানা লাগবে আমি যা সেই সম্পর্কে জানবো। তাহলে দেখো প্রথমে যেটা জানতে হবে যে পানির প্রাকৃতিক দূষণকে কি বলা হয়। তাহলে কোশ্চেন যদি আসে পানির প্রাকৃতিক দূষণকে কি বলা হয় তাহলে কি বলবো আর্সেনিক। তাহলে আর্সেনিক মেনলি কি পানির প্রাকৃতিক দূষণ। তারপর যেটা পড়তে হবে যে মাটিতে আর্সেনিকের ঘনত্ব কত। তাহলে মনে রাখবো কি মাটিতে আর্সেনিকের ঘনত্ব কত 5.6 মিলিগ্রাম পার কেজি। তারপর যেটা পড়তে হবে যে পানীয় জলে আর্সেনিক কতটুকু থাকে। তাহলে মনে রাখবো পানীয় জলে আর্সেনিক থাকে কত 2.5 ppb। তারপর যেটা পড়তে হবে যে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত, অর্থাৎ কতটুকু আর্সেনিক থাকলে সেটা নিরাপদ, সেটা কত 0.01 মিলিগ্রাম পার লিটার। তারপর যেটা হলো যে আর্সেনিকের সর্বোচ্চ সহনশীল মাত্রা কত, অর্থাৎ আর্সেনিক সর্বোচ্চ কতটুকু আমাদের শরীরে সহনশীল মাত্রা সেটা কত 0.05 মিলিগ্রাম পার লিটার, বা যদি তুমি ppm এককে নিয়ে যাও সেটা কত হবে 0.05 ppm। সো এখানে একটা এমসিকিউ প্রায় সময় চলে আসে যে সর্বোচ্চ সহনশীল মাত্রা এটাকে কিন্তু বলা হবে কি টিএলবি। তাহলে এখন কোশ্চেন চলে আসতে পারে টিএলবি এর পূর্ণরূপ লেখো। তাহলে কি লিখবো টিএলবি এর পূর্ণরূপ কি হবে থ্রেশহোল্ড লিমিটেড ভ্যালু। তাহলে এখান থেকে আরেকটা এমসিকিউ মনে রাখবো যে কার্বন মনোক্সাইডের টিএলবি এর মান কত, এটাও চলে আসতে পারে, এটা আমাদের বইয়ে এমসিকিউ আছে। তাহলে মনে রাখবো কি যে কার্বন মনোক্সাইড এর টিএলবি এর ভ্যালু কত হবে 0.1 ppm। তারপর আর্সেনিকের আরো কয়েকটা ইনফরমেশন আমরা জানবো। সো আর্সেনিকের আর কি কি জানতে হবে, পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত। তাহলে মনে রাখবো পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত 10 মাইক্রোগ্রাম পার লিটার। তারপর পড়তে হবে যে এই আর্সেনিক যদি আমরা আর্সেনিকযুক্ত পানি যদি আমরা সবসময় খেতে থাকি তাহলে আমাদের শরীরে কি কি ধরনের সমস্যা হতে পারে। তাহলে কি কি সমস্যা হতে পারে যে আর্সেনিক যুক্ত পানি পান করলে যে যে রোগগুলো সৃষ্টি হয়, কি কি সৃষ্টি হয় ব্ল্যাক ফুড ডিজিজ, ফ্যাটি লিভার, ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার কিন্তু সৃষ্টি হতে পারে। সো এমসিকিউ জন্য মনে রাখবো যে কি কি রোগগুলো সৃষ্টি হয় সেগুলো আমাদের এমসিকিউ বা জ্ঞানমূলকে চলে আসতে পারে। তারপর মনে রাখবো আমাদের এমসিকিউ প্রায় চলে আসতে পারে বাংলাদেশের কোন জেলায় আর্সেনিকের মাত্রা সবচেয়ে বেশি। তাহলে মনে রাখবো কি বাংলাদেশের কোথায় যশোর জেলায় আর্সেনিক দূষণের মাত্রা সবচেয়ে বেশি, এবং সেটা কত সেটা হলো 1 ppm এর থেকেও কি হয় বেশি হয়। তারপর আমরা পড়তে হবে যে গ্রাম এলাকায় বায়ুতে আর্সেনিকের পরিমাণ বা ঘনমাত্রা কত থাকে। তাহলে মনে রাখবো গ্রাম এলাকায় কত থাকে 1 থেকে 4 ন্যানোগ্রাম পার মিটার কিউব এর কম, কিন্তু কোশ্চেন যদি শহরে এলাকায় বায়ুতে আর্সেনিকের ঘনমাত্রা কত থাকে তাহলে সেটা কত বলবো 200 ন্যানোগ্রাম পার মিটার কিউব এর বেশি। সো একটা কিন্তু গ্রাম এলাকায় আলাদা আবার শহর এলাকায় কিন্তু আলাদা। তারপর মনে রাখতে হবে যে শিল্প এলাকায়, শিল্প এলাকায় পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত 1000 ন্যানোগ্রাম পার মিটার কিউব এর চেয়ে বেশি। তাহলে আমরা কয়টা মনে রাখবো গ্রামের জন্য একটা মনে রাখবো, শহরের জন্য একটা মনে রাখবো এবং শিল্প ক্ষেত্রে একটা মনে রাখবো। সো এই তথ্যগুলো অবশ্যই তোমাকে কষ্ট করে হলেও মাথায় মেমোরাইজ করে রাখতে হবে।
এখন আমরা আলোচনা করব খাদ্য শৃঙ্খল নিয়ে। তো খাদ্য শৃঙ্খল থেকে কি পড়তে হবে? প্রথমে যেটা পড়তে হবে যে উৎপাদক জীব বা অটোফোব কোনগুলা, তার মনে রাখবো শৈবাল এবং উদ্ভিদকে কি বলা হয়? উৎপাদক জীব বলা হয়। তারপর পড়তে হবে যে খাদক জীব হিসেবে কোনগুলাকে চিহ্নিত করা হয়, তার মনে রাখবো পরভোজী যত জীব আছে সেগুলোকে কি বলা হবে? খাদক জীব বলা হবে। সেটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর পড়তে হবে যে খাদক কয় প্রকার, তাহলে মনে রাখবো খাদক কয় প্রকার? 3 প্রকার। তো 3 প্রকার কি কি? 1 নম্বর হলো তৃণভোজী, 2 নম্বর হলো মাংসাশী বা স্তন্যপায়ী, এবং 3 নম্বর কি? যে সর্বভূ বা তৃতীয় পর্যায়ভুক্ত যারা। তাহলে প্রথম 1 নাম্বারটা কি? যে তৃণভোজী। তো তৃণভোজীর অপরটা কি? ওটাকে বলা হয় প্রথম পর্যায়ভুক্ত খাদক। তাহলে কোশ্চেন চলে আসতে পারে যে প্রথম পর্যায়ভুক্ত খাদক কোনগুলা, তাহলে মনে করবো যারা তৃণভোজী তারা কি হবে? প্রথম পর্যায়ভুক্ত খাদক। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ সেটা কি? যে এই যে প্রথম পর্যায়ভুক্ত খাদকের ভিতরে কারা কারা পড়তেছে এটা অবশ্যই মনে রাখবে। এখান থেকে কিন্তু প্রায় সময় আমাদের এমসিকিউ চলে আসে। তাহলে মনে রাখবো তৃণভোজী বা প্রথম পর্যায়ভুক্ত খাদক কারা কারা? গরু, ছাগল, ভেড়া, হরিণ, ফড়িং, ঝিনুক, শামুক। এই কয়েকটা অবশ্যই আমরা কিন্তু মনে রাখবো এমসিকিউর জন্য। তারপর বলবো মাংসাশী বা স্তন্যপায়ী যেগুলা, এগুলাকে কি বলা হয়? দ্বিতীয় পর্যায়ভুক্ত খাদক। তো এগুলা কারা কারা আছে? বাঘ, সিংহ, ভালুক, বড় মাছ, হরিণ মাছ। এই কয়েকটা কি হবে? অবশ্যই মাংসাশী এবং দ্বিতীয় পর্যায়ভুক্ত খাদক। এই কয়েকটা নাম আমরা মনে রাখবো। তারপর আমরা বলবো সর্বভূ বা তৃতীয় পর্যায়ভুক্ত পাখি প্রাণী খাদক কোনগুলা, তাহলে মনে রাখবো কারা? মানুষ, হায়না এবং বাজ পাখি, এরা কি সর্বভূ বা তৃতীয় পর্যায়ভুক্ত খাদক। তাহলে এই কয়েকটা নাম অবশ্যই এমসিকিউর জন্য আমরা মনে রাখবো। তারপরে যেটা বলবো যে খাদ্য শৃঙ্খলে ক্রোমিয়াম যুক্ত হওয়ার কারণে, অর্থাৎ ক্রোমিয়াম যুক্ত হওয়ার কারণে খাদ্য শৃঙ্খলে কি কি ঘটনা ঘটে এগুলো অবশ্যই পড়তে হবে। প্রথম যেটা মনে রাখতে হবে যে ট্যানারি শিল্পে বেশি উৎপন্ন হয় কি? ক্রোমিক সালফেট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আমাদের জ্ঞানমূলক এবং এমসিকিউ এবং অ্যাডভান্টেজে চলে আসছে। তাহলে খুব ভালোভাবে মনে রাখবো যে ট্যানারি শিল্পে বেশি উৎপন্ন হয় কি? ক্রোমিক সালফেট। তারপর বলতে হবে যে এই ক্রোমিয়াম দ্বারা সৃষ্ট রোগ, অর্থাৎ এই ক্রোমিয়ামটা আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তাহলে কি কি রোগ হতে পারে? তাহলে কি কি হতে পারে? যে কার্সিনোজেন ক্যান্সার হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। তবে আরবিসি তে লৌহ শোষণ বাধা পায়। আরবিসি বলতে কি? রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্তকণিকায় কি হয়? আমাদের লৌহ শোষণ কি বাধা পায়। তারপর কি হতে পারে? অ্যানিমিয়া বা রক্ত শূন্যতাও হতে পারে। কখন? যখন খাদ্য শৃঙ্খলে ক্রোমিয়াম যুক্ত হয়ে যাবে। তারপর পড়তে হবে যে ক্রোমিয়াম 3 অর্থাৎ যার জারণ সংখ্যা 3 থেকে ক্রোমিয়াম 4 যার জারণ সংখ্যা 4 যোগের বিষক্রিয়া অধিক মারাত্মক। অর্থাৎ এই যে ক্রোমিয়াম আমাদের যে খাদ্য শৃঙ্খল আছে, খাদ্যাভ্যাসে যদি ক্রোমিয়াম কোনো যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য আস্তে আস্তে কি হয়ে যাবে? বিপজ্জনক হয়ে যাবে। তার উপর তো হবে খাদ্য শৃঙ্খলে লেড যুক্ত হওয়ার কারণে, অর্থাৎ আমাদের খাদ্য শৃঙ্খলে অর্থাৎ খাবার দাবার ভিতরে কখন যদি লেড যুক্ত হয় তাহলে কি কি ইফেক্ট আমাদের শরীরে পড়তে পারে বা কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে জানবো। তাহলে প্রথমে যেটা পড়তে হবে যে লৌহ অ্যাসিড স্টোরেজ ব্যাটারিতে ইলেকট্রোড তৈরিতে কি লাগে? PbO2 লাগে, এটা মনে রাখবো। তারপর পড়তে হবে যে লেডের পরিমাণ 550 ppb, ppb বলতে বোঝায় পার্টস পার বিলিয়ন, এর বেশি হলে লেডের বিষক্রিয়া হয়। তাহলে মনে রাখতে হবে যে লেডের তাহলে মাত্রাটা কত? যে 50 ppb, অর্থাৎ এর থেকে বেশি হলে কি হবে? বিষক্রিয়াটা শুরু হবে। তারপর পড়তে হবে যে পিবি দ্বারা সৃষ্টি রোগ, অর্থাৎ এই যে লেড দ্বারা আমাদের শরীরে কি কি ধরনের রোগ হতে পারে যদি খাদ্য শৃঙ্খলে চলে। তাহলে মনে রাখতে হবে কি হবে? দাঁতের মাড়ি নীলাভ হয়ে যেতে পারে, তারপরে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা পেতে পারে, ফলে কি হতে পারে? অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দিতে পারে। তারপর পড়তে হবে যে গর্ভবতী মহিলার মৃত সন্তান হতে পারে কার কারণে? যদি আমার খাদ্য শৃঙ্খলে বেশি পরিমাণে লেড প্রবেশ করবে। এবং শিশুর বুদ্ধিবৃত্তি বা আইকিউ যেটা বা ব্রেনটা কি হয়? আস্তে আস্তে গিয়ে হ্রাসও পেয়ে যেতে পারে। তারপর করতে হবে কি? যে খাদ্য শৃঙ্খলে কখনো যদি আমরা ক্যাডমিয়াম যুক্ত হয়ে যায়, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসে বা খাদ্যতে কখনো যদি ক্যাডমিয়াম যুক্ত হয়ে যায় তাহলে কি কি ধরনের ক্ষতি আমাদের হতে পারে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ঝালাই করা রাং, যেটা আমরা ঝালাই করার সময় ব্যবহার করি, সেখানে কি থাকে? ক্যাডমিয়াম থাকে। তাহলে কোশ্চেন চলে আসতে পারে আমরা যে ঝালাই করি, ঝালাই করার সময় সেখানে কি উপস্থিত থাকে? মনে রাখতে হবে কি? ক্যাডমিয়াম। তারপর বলতে হবে ক্যাডমিয়াম দূষণের মারণ মাত্রা বা লেথাল ডোজ কত, অর্থাৎ কতটুকু পরিমাণে কিন্তু একটা মানুষের জন্য ক্ষতি হতে পারে। তাহলে কত? 1 গ্রাম। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবো যে 1 গ্রাম কি? ক্যাডমিয়ামের মারণ মাত্রা। তারপর বলতে হবে যে এই ক্যাডমিয়ামের কারণে, অর্থাৎ খাদ্য শৃঙ্খলে যদি ক্যাডমিয়াম চলে আসে তাহলে কি কি ধরনের রোগ হতে পারে। তারপর বলতে হবে কি কি রোগ হতে পারে? ফুসফুসের রোগ হতে পারে, অস্থির মধ্যে ছিদ্রযুক্ত অস্টিওপোরোসিস হয়, তারপর ইটাই রোগ হয়, আউবাব রোগ হতে পারে। এই কয়েকটা রোগ হতে পারে। পাশাপাশি আর কি হতে পারে? আমাদের কিডনিটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারপরে
প্রোস্টেট ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারও হতে পারে। তারপরে সর্বশেষ যেটা আমাদের করতে হবে যে ক্যাডমিয়াম 2+ আয়নের এনজাইম থেকে ক্যালসিয়াম 2+ আয়ন প্রতিস্থাপন করে। তার আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে এই ক্যালসিয়াম 2+ আয়ন প্রতিস্থাপন কে করতে পারে, তার মনে রাখতে হবে ক্যাডমিয়াম 2+ কি করতে পারে, তার এনজাইমটা ক্যালসিয়াম 2+ এর আয়ন প্রতিস্থাপন করতে পারে। তাহলে এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো অবশ্যই আমরা মনে রাখবো। এখন আমরা বলবো যে দূষক পদার্থ সমূহ বায়ু ও পানিতে দ্রবীভূত থাকার কারণ, অর্থাৎ কি কারণে এই দূষক পদার্থগুলো বায়ুতে বা পানিতে দ্রবীভূত থাকে। সো জাস্ট কারণগুলো মনে রাখবো। এক নম্বর কারণটা হলো যে আয়ন ডাইপোল বলের কারণে, 2 নম্বরটা হলো হাইড্রোজেন বন্ধনের কারণে, 3 নম্বরটা হলো ডাইপোল বলের কারণে, 4 নম্বরটা হলো আয়ন আবিষ্ট ডাইপোল বলের কারণে, 5 নম্বরটা হলো ডাইপোল আবিষ্ট ডাইপোল বলের কারণে এবং 6 নম্বরটা হলো বিস্তারণ বলের কারণে। সো এই বলগুলোর কারণে কিন্তু কি হয়, দূষক পদার্থগুলো বায়ু বা পানিতে যুক্ত হতে পারে। সো এমসিকিউর জন্য মনে রাখবো যে বায়ু বা পানিতে দূষক সমূহ কেন থাকে, তাহলে আমরা এই কারণগুলোর কারণেই থাকে। তারপরে দেখো যেটা আমরা লাস্ট যে এই ভিডিওর লাস্ট যে টপিকটা সেটা হলো গ্যাস সিলিন্ডার। তো গ্যাস সিলিন্ডার প্রথমে জানতে হবে যে রান্নার চুলাতে কোন গ্যাস ব্যবহার করে, মনে রাখতে হবে কোন গ্যাস, এলপি গ্যাস। তো এলপি গ্যাস বলতে কি বোঝায় যে 6 অ্যাটমসফিয়ার চাপে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, যেখানে প্রোপেন থাকে 25%, বিউটেন থাকে 75%, তাকে কি বলা হবে, এলপি গ্যাস বলা হবে। মনে রাখবো যে এলপি গ্যাসের এইখানে কিন্তু কোনো গ্যাস সূত্র প্রযোজ্য নয়। তারপর বলতে হবে কি মোটর যান। সো মোটর যানে কোন গ্যাস ব্যবহার করা হয়, সিএনজি অর্থাৎ কমপ্রেস ন্যাচারাল গ্যাস, যেটাকে বলা হয় সংকুচিত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। সো এখানে সিএনজি তে কি কি থাকে এটা মনে রাখতে হবে যে মিথেন থাকে কত 95 থেকে 99%, তারপর C2H6 অর্থাৎ আমাদের ইথেন, প্রোপেন এবং বিউটেন থাকে। তারপর পড়তে হবে একটা এমসিকিউ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে 60 লিটার সিলিন্ডারে সিএনজি গ্যাস কতটুকু ধরে বা কতটুকু থাকে, তাহলে মনে রাখবো কত 13.38 মিটার কিউব। তারপর পড়তে হবে যে স্টেনলেস স্টিলের কোন গ্যাস থাকে, আর্গন গ্যাস। এবং সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটা লোহা কাটা বা জোড়ার জন্য কোন গ্যাস ব্যবহার করে, মনে রাখবো লোহা কাটা বা জোড়ার জন্য এসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। তো তোমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এরপর নেক্সট ভিডিওতে পরিবেশ রসায়নের যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো আছে, যেগুলো প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় প্লাস অ্যাডমিশন টেস্টে এমসিকিউ চলে আসে, বা পরিবেশ রসায়নের যে তোমাদের চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।